আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। সো এখন আমরা আমাদের ফরেনসিক মেডিসিনের নেক্সট চ্যাপ্টারটা সম্পর্কে পড়বো, সেটা হলো ইনজুরি অ্যান্ড ইটস টাইপ, এবং এরপরে আমরা আরও একটা চ্যাপ্টার পড়বো, সেটা হলো মেকানিক্যাল ইনজুরি। তো আমাদের এই ইনজুরি অ্যান্ড ইটস টাইপ চ্যাপ্টারটা ছোটো আছে, বাট মেকানিক্যাল ইনজুরিটা একটু বড়। আশা করি ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে দুইটা চ্যাপ্টারই খুব ভালোভাবে শেষ করতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা যেটা দেখবো, আমাদের এখানে এই ফেজটাতে কিছু ডেফিনেশন আছে। এখানে যে ডেফিনেশনগুলো আছে প্রত্যেকটা ডেফিনেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ডেফিনেশনগুলো আমাদের বাইভাতে আমাদেরকে আস্ক করবেই, ঠিক আছে? তো প্রথম যে ডেফিনেশন সেটা দেখো, এখানে বলা হলো ইনজুরি কাকে বলে। সো ইনজুরি ডেফিনেশনটা যদি তোমরা খেয়াল করো, এখানে লেখা আছে যে ইনজুরি হলো এনি হার্ম হোয়াট এভার ইললিগালি কজ টু এনি পারসন বডি, মাইন্ড, রেপুটেশন অ্যান্ড প্রপার্টি। তাহলে এখানে বলা হলো এটা এক ধরনের হার্ম, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা বডিতেও হতে পারে, মাইন্ডেও হতে পারে, রেপুটেশনেও হতে পারে, প্রপার্টিতেও হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, তোমরা চিন্তা করো যে কারো বিরুদ্ধে আমি কী করলাম, কোনো একটা ফলস নিউজ কী করতেছি, স্প্রেড করতেছি, যেটা তার কী করতেছে, রেপুটেশনে সম্মানহানি করতেছে। তাহলে সেটাও ইনজুরি। ইনজুরি মানে এমন না যে আমি তাকে কী করবো, আমি তাকে আঘাত করবো, আঘাত করতে হবে এমন কোনো কিছু না। আমি যদি কোনো কারণে তার সম্পদ ক্ষতি করি, তার কোনো সম্পদের ক্ষতি করলাম, অথবা তার বিরুদ্ধে তার মান সম্মান হানি করলাম, সেগুলো সব কিছু ইনজুরি আন্ডার পড়ে। তো এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, যে বডি, মাইন্ড অ্যান্ড রেপুটেশন অ্যান্ড অর প্রপার্টি। নেক্সট আসো, এখানে আমাদের পরবর্তীতে যেটা পড়বো সেটা হলো উন্ড। উন্ডের যে ডেফিনেশনটা সেটা হলো কি, উন্ড হলো ব্রেক দ্য নর্মাল কন্টিনিউটি অফ দ্য টিস্যু অফ লিভিং বডি, কন্টিনিউটি অফ দ্য টিস্যু অফ দ্য এনি অফ দ্য টিস্যু অফ দ্য লিভিং বডি। অর্থাৎ আমাদের লিভিং বডির যে টিস্যু আছে, টিস্যুর যে ন্যাচারাল কন্টিনিউটি, সেটা ব্রেকডাউন হলেই সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি উন্ড। এখন উন্ডের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, উন্ড হলো ফিজিক্যাল, এখানে ফিজিক্যাল টাচ থাকবে এবং উন্ডটা হবে ভিজিবল হবে, ঠিক আছে? তাহলে এটা হলো উন্ড। নেক্সট আসো, এখানে যেটা বলা হলো হার্ট। হার্টটা কি? হার্ট হলো বডিলি পেইন, ডিজিজ অর ইনফার্মিটি, ঠিক আছে? ইনফার্মিটি যেটা কি করবে, যেটা ডাজন্ট ইনক্লুড মেন্টাল পেইন। অর্থাৎ হার্ট হলো এমন জিনিস যেটা শুধুমাত্র আমার বডির উপর কাজ করবে, বডিলি পেইন দিবে, কিন্তু আমার কোনো মেন্টাল বা মানসিক পেইন দিবে না। সো এটা যদি আমরা একটা উদাহরণ দেখতে যাই, এদের উদাহরণ হলো গিয়ে কি, এটা হলো স্ল্যাপিং সামওয়ান অর ইনজেক্টিং ইনফেকশিয়াস ব্লাড। এগুলো কি? এগুলো প্রত্যেকটা হলো তার বডিলি আমি পেইন দিচ্ছি। স্ল্যাপিং সামওয়ান মানে কি, তাকে আমি ফিজিক্যাল টাচ করে তাকে কী করলাম, পেইন দিলাম। ইনজেক্টিং সাম ইনফেকশিয়াস ব্লাডের মাধ্যমে কী হলো, তার বডিতে আমি ডিজিজ দিয়ে দিলাম। তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হলো হার্টের আন্ডার পড়ে, কিন্তু এগুলাতে কি আমি তাকে মানসিকভাবে কোনো আঘাত করছি, করে নেই। তাহলে এটা হলো আমাদের হার্ট। আর উন্ডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, উন্ডের ক্ষেত্রে এটা আমার ভিজিবল হবে, আমার বডিতে কী হবে, ভিজিবল কোনো ইনজুরি, ভিজিবল কোনো স্কার ফরমেশন বা এ ধরনের কোনো জিনিস হবে, সেটাই হলো উন্ড। এখন আসো নেক্সট আমরা যেটা জানবো, আমাদের এই যে টাইপ হার্ট আছে, হার্টটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো সিম্পল হার্ট আর একটা হলো গ্রিভিয়াস হার্ট। সিম্পল হার্ট থেকে জানবো, এটা হলো গিয়ে কোনো সিরিয়াস কিছু না, নর এক্সটেন্সিভ নর সিরিয়াস। আর এটা কী করে, উইথাউট লিভিং এনি পারমানেন্ট ডিফর্মিটি অর ডিসফিগারেশন, এটা কোনো পারমানেন্ট ড্যামেজ করে না আমাকে। এটা হলো গিয়ে সিম্পল হার্ট। আর গ্রিভিয়াস হার্ট কী জিনিস, গ্রিভিয়াস হার্টের ক্ষেত্রে পারমানেন্ট ড্যামেজ হয়। গ্রিভিয়াস হার্টটা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের শেষে একটু পরে জানবো। এখন আসো অ্যাসল্ট। আমাদের এখানে দুইটা টার্ম আছে, একটা হলো অ্যাসল্ট আর একটা হলো ব্যাটারি। অ্যাসল্ট কী জিনিস? অ্যাসল্টটা যদি আমি বলি, অ্যাসল্ট আমি তোমাদের আগে এখানে উদাহরণ ডেফিনেশনে বলার আগে আমি তোমাদের আগে একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। অ্যাসল্ট হলো, ধরো আমি কারো দিকে কী করলাম, আমি একটা লাঠি উঠালাম, লাঠি উঠে তাকে বললাম যে আমি এই লাঠি দ্বারা তাকে আঘাত করবো। আমি জাস্ট তাকে কী করলাম, থ্রেড দিলাম যে লাঠি উঠে তাকে থ্রেড দিলাম যে আমি এই লাঠি দ্বারা তাকে আঘাত করবো। এটা হলো অ্যাসল্ট। আর আমি যদি লাঠি দ্বারা কী করলাম, তাকে অ্যাকচুয়ালি হিট করি, তার বডিতে ফিজিক্যাল টাচ করি, যেটা আনঅথরাইজড, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ব্যাটারি। তাহলে অ্যাসাল্ট হলো কি, অ্যাসাল্ট হলো থ্রেট, ঠিক আছে? অ্যাসাল্ট হলো থ্রেট, আর ব্যাটারি হলো ইন্টেনশনাল অ্যান্ড আনঅথরাইজড ফিজিক্যাল কন্ট্যাক্ট। তাহলে আশা করি অ্যাসাল্ট এবং ব্যাটারির যে বিষয়টা আছে এটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তীতে যেটা পড়বো, আমাদের যে ইনজুরি আছে, ইনজুরির কিছু ক্লাসিফিকেশন আছে সেটা পড়বো। প্রথম যে ক্লাসিফিকেশন সেটা হলো মেডিকেল ক্লাসিফিকেশন। মেডিকেল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্রথমে মেকানিক্যাল ইনজুরিটা সম্পর্কে পড়বো। এই মেকানিক্যাল ইনজুরিটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই মেকানিক্যাল ইনজুরি নিয়ে একটু পরে আমাদের একটা চ্যাপ্টার আছে। তো মেকানিক্যাল ইনজুরি থেকে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো ডিউ টু ব্লান্ট ফোর্স। ব্লান্ট ফোর্সের কারণে কী হতে পারে, যে জিনিসগুলো হয় অ্যাব্রেশন, কন্টুশন, ল্যাসারেশন এবং হলো গিয়ে ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন, এগুলো হলো ব্লান্ট ফোর্সের কারণে। আর শার্প ফোর্সের কারণে কী হতে পারে, শার্প ফোর্সের কারণে ইনসাইজ উন্ড, চপ উন্ড, স্ট্যাব উন্ড, এই জিনিসগুলো হয়ে থাকে শার্প উন্ডের কারণে। ওকে, নেক্সট হলো ফায়ার আর্ম। ফায়ার আর্মের কারণে কী হয়ে থাকবে, ফায়ার আর্মের যে ইনজুরিগুলো আছে সেগুলো হয়ে থাকে। এরপরে কেমিক্যাল ইনজুরির কারণে করোসিভ অ্যাসিড এবং করোসিভ অ্যালকালি দ্বারা হয়ে থাকে। এবং ফিজিক্যাল ইনজুরির মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল শক, লাইটেনিং, রেডিয়েশন অফ ইনজুরি, এক্স রে ইনজুরি এগুলো। থার্মাল ইনজুরির মধ্যে রয়েছে হিটের কারণে বার্ন এবং স্ক্যাল্ড, কোল্ডের কারণে ফ্রস্ট বাইট, ট্রেঞ্চ ফুট, ইমার্শন ফুট, এই জিনিসগুলো হয়ে থাকে। সো এগুলো আমরা পড়ে নিব। এরপর আসো মেডিকোলিক্যাল ক্লাসিফিকেশন অফ ইনজুরি, সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, ডিফেন্স, অ্যান্টিমর্টেম, পোস্টমর্টেম, ফ্যাব্রিকেটেড, সেলফ ইন্ডিকেটেড, এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমাদের এক একটা চ্যাপ্টারে আলোচনা করা আছে। লিগ্যাল ক্লাসিফিকেশনের মধ্যে সিম্পল আছে, গ্রিভিয়াস আছে, এই দুইটা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারেই পড়ে নিব। তাহলে এটা আমরা দেখে নিলাম। এখন পরবর্তীতে আমরা যেটা পড়বো, যে কমপ্লিকেশন অফ উন্ড অর কজ অফ ডেথ ডিউ টু ইনজুরি অর উন্ড।
কোনো একটা ইনজুরি বা উন্ডের কারণে কী কারণে কজ হতে পারে, কী কজের কারণে মৃত্যু হতে পারে। তো এখানে যদি আমরা দেখি প্রথমে কিছু ইমিডিয়েট কজের কথা বলছে, পরে কিছু ডিলেড কজের কথা বলছে। ইমিডিয়েট কজের মধ্যে হ্যামোরেজ, এক্সেসিভ হ্যামোরেজ হলে লোকটা শক থেকে মারা যেতে পারে, ব্যাগাল ইনহিবিশনের কারণে মারা যেতে পারে, শক, নিউরোজেনিক শক, হাইপোভলিমিক শক, এগুলোর কারণে মারা যেতে পারে। মেকানিক্যাল ইঞ্জুরি টু দ্য ভাইটাল অর্গান, কোনো একটা ভাইটাল অর্গানে আমি ইঞ্জুরি করে ফেললাম, সেক্ষেত্রে মারা যেতে পারে। ভাইটাল অর্গান, হার্ট, ব্রেইন, এগুলোকে বোঝানো হয়েছে। অ্যাসফিক্সিয়ার কারণে মারা যেতে পারে। এরপরে অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমের কারণে মারা যেতে পারে। এগুলো হলো ইমিডিয়েট কজ। ইমিডিয়েট কজগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিলেড কজের মধ্যে রয়েছে কি, রোগীটাকে আমি হাসপাতালে নিলাম, কিছুদিন ট্রিটমেন্ট চললো, পরবর্তীতে ইনফেকশন হয়ে মারা গেল, এরপরে থ্রম্বোসিস হয়ে মারা যেতে পারে, থ্রম্বো এম্বোলিজমের কারণে মারা যেতে পারে, ফ্যাট এবং এয়ার এম্বোলিজমের কারণে মারা যেতে পারে, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমের কারণে মারা যেতে পারে, রেনাল ফেলিওর, গ্যাংগ্রিন, সার্জিক্যাল অপারেশন, এগুলোর কারণে মারা যেতে পারে। তাহলে এগুলো হলো ডিলেড কজ। তাহলে এটাও আমরা দেখে নিলাম। এখন পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্ট সম্পর্কে পড়বো। তো গ্রিভিয়াস হার্ট থেকে আমাদেরকে যেটা জানতে হবে, গ্রিভিয়াস হার্ট নিম্নের যে 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্টকে গ্রিভিয়াস হার্ট কন্টেন্ট করে। কী হতে পারে? ইমাস্কুলেশন, আমি কাউকে ইমাস্কুলেশন করে দিলাম। ইমাস্কুলেশন মানে কি? রিমুভাল অফ পেনিস অর টেস্টিকল অথবা এক্সটার্নাল মেল সেক্স অর্গান, সেটাকে বলা হয় ইমাস্কুলেশন। এছাড়া আমি কি করলাম, তাকে এমন কোনো ইনজুরি করলাম যেটার কারণে তার পার্মানেন্ট কি হয়ে গেল, লস অফ আই, লস অফ সাইট অফ দ্য আই, এটাকে বলা হচ্ছে কি গ্রিভিয়াস হার্টের মধ্যে পড়ে। এরপর আমি তাকে এমন ইনজুরি করলাম যেটার কারণে তার হেয়ারিং ক্যাপাসিটি চলে গেল, এমন ইনজুরি করলাম যেটার কারণে কী হলো, তার জয়েন্টের মুভমেন্ট চলে গেল, অথবা পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট পাওয়ার অফ দ্য জয়েন্ট, জয়েন্টের যে পাওয়ার আছে সেটা চলে গেল, এবং অথবা তার ফেসের কী করে দিলাম, ডিসফিগারেশন। ডিসফিগারেশন কোন ক্ষেত্রে হয়? কেউ যদি কাউকে অ্যাসিড ছুঁড়ে মারে, ঠিক আছে, অ্যাসিড ছুঁড়ে মারলে সেটাতে কী হয়, অ্যাসিড ছুঁড়ে মারলে সেটাতে কী হয়, অ্যাসিড ছুঁড়ে মারাকে বলা হয় ভিট্রিওলেজ। ভিট্রিওলেজের কারণে আমাদের কী হয়ে থাকে, ফেসে ডিসফিগারেশন হয়ে থাকে। অথবা আমি কাউকে আঘাত করার মাধ্যমে তার বোনস ভেঙে ফেললাম, বোনসকে ফ্র্যাকচার করে ফেললাম, অথবা তার টিথ ডিসলোকেশন করে ফেললাম, দাঁত পড়ে গেল, সেটা হলো কি আমাদের গ্রিভিয়াস হার্ট। এখন গ্রিভিয়াস হার্টের আরও কিছু জিনিস আছে, যেমন এমন কোনো ইনজুরি যেটা উপরের 7টা পয়েন্ট না করলেও কী করলো, তার জীবনের ঝুঁকিতে ফেলে দিল, এন্ডেঞ্জার হার্ট করলো, তাকে সিভিয়ার বডিলি পেইন দিল, অথবা এমন ইনজুরি দিলাম যার কারণে সে নর্মাল 20 দিন তার কাজকর্ম করতে পারলো না, ঠিক আছে, এগুলোকে আমরা বলে থাকবো গ্রিভিয়াস হার্ট। এখন গ্রিভিয়াস হার্টের পানিশমেন্ট কি? পানিশমেন্ট হলো তাকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। এখানে ইন দ্য লিস্ট অফ গ্রিভিয়াস হার্ট হুইচ ইজ প্রভিশন হ্যাজ ইলাস্টিসিটি, এটা দরকার নাই, এখানে আমাদেরকে যেটা পরবর্তী জানতে হবে, আমাদের বাইবেতে আস করে হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রেজ আনএবল টু ফলো অর্ডিনারি পারসুট ফর 20 ডেজ, যেটা বললাম 20 দিন পর্যন্ত সে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না। অর্থাৎ হলো কি, সে টয়লেটে যেতে পারবে না, নিজে থেকে গোসল করতে পারবে না, নিজে থেকে খাবার খেতে পারবে না। এই জিনিসগুলোই হলো তার অর্ডিনারি যে পারসুইট আছে, সেগুলো যদি সে 20 দিন পর্যন্ত না করতে পারে, সেটাকে বলা হয় গ্রিভিয়াস হার্ট। তো এটা একটু ইম্পর্টেন্ট এবং এটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল, কারণ অনেক সময় দেখা যায় হাসপাতালে একটা রুগীকে ভর্তি করাইছে, তাই দেখা গেল সে নর্মাল জিনিসপাতি করতে পারতেছে, তার সমস্যা হচ্ছে না, কিন্তু ডাক্তারকে তখন প্রেশারাইজ করে, লোকাল যে পলিটিক্স আছে ওইটার কারণে প্রেশারাইজ করে দেখা গেল ডাক্তার থেকে একটা লেখা নিয়ে নিল যে 20 দিন পর্যন্ত সে হাসপাতালে ভর্তি ছিল, সে তার কাজকর্ম করতে পারে নাই, পরবর্তীতে এটা আবার কোর্টে গিয়ে ফেস করলো। সো এটা একটু কন্ট্রোভার্সিয়াল জিনিস, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। তাহলে এখান থেকে আমাদের এই জিনিসটা দেখা হয়ে গেল। এখন আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টার, আমাদের পরবর্তী চ্যাপ্টার হলো মেকানিক্যাল ইনজুরি। মেকানিক্যাল ইনজুরিতে চলে আসলাম। তো মেকানিক্যাল ইনজুরিতে এখানে আমরা বিভিন্ন ধরনের ইনজুরি সম্পর্কে জানবো। আমরা এখানে, আমি যদি তোমাদের একটু সামারি করি, মেকানিক্যাল ইনজুরিতে আমরা 2 ধরনের ইনজুরি সম্পর্কে জানবো। কিছু হলো শার্প অবজেক্ট দ্বারা হবে, কিছু হলো ব্লান্ট অবজেক্ট বা ব্লান্ট ফোর্সের কারণে হবে। ব্লান্ট ফোর্সের কারণে কী হয়ে থাকে, আমার অ্যাব্রেশন, ব্রুইশ, ল্যাসারেশন, এগুলো হয়ে থাকে আমার ব্লান্ট ফোর্সের কারণে। শার্প ফোর্সের কারণে আমার ইনসাইজ টুন্ড, তারপরে স্ট্যাব উন্ড, এরপরে পারপোরেট উন্ড, এই জিনিসগুলো আমাদের কী হয়ে থাকবে, শার্প উন্ডের কারণে হয়ে থাকবে। তো প্রথমে আমরা ব্লান্ট ফোর্সের কারণে যে জিনিসগুলো সেগুলো করি। ব্লান্ট ফোর্সের জন্য আমরা 1 নম্বরে যেটা সম্পর্কে জানবো সেটা হলো অ্যাব্রেশন। তাহলে অ্যাব্রেশনটা হলো আমাদের 1 নম্বর। অ্যাব্রেশনটা মানে কি? অ্যাব্রেশন হলো আমাদের যে স্কিনে সুপারফিশিয়াল লেয়ার আছে, সুপারফিশিয়াল লেয়ার অর্থাৎ এপিডার্মিস, স্কিনের আমরা জানি কয়েকটা লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। তো এপিডার্মিসের সুপারফিশিয়াল লেয়ারে যদি ইনজুরি হয় সেটাকে বলি অ্যাব্রেশন। অ্যাব্রেশন আমরা সবাই ফেস করছি, আমি তোমাদের উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। অ্যাব্রেশন আর কিছু না, তোমরা চিন্তা করো, কোনো একটা পিন দ্বারা যদি তুমি তোমার স্কিনের উপরে টান দাও তাহলে কী হবে, এখানে আমরা স্কিনের চামড়া উঠে যায়, স্কিনের এই যে পিনের আঘাতের কারণে বা শার্প অবজেক্টের কারণে স্কিনের চামড়া উঠে গেল, এটাই হলো আমাদের অ্যাব্রেশন। অ্যাব্রেশন আমরা সবাই লাইফে কখনো না কখনো ফেস করছি। তো এখান থেকে আমরা জেনে রাখবো এটা হলো সিম্পল ইনজুরি, এটা আমাদেরকে জানতে হবে। এখন হলো টাইপস অফ অ্যাব্রেশন। টাইপস অফ অ্যাব্রেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। টাইপস অফ অ্যাব্রেশনের মধ্যে প্রথম হলো কি, এখানে লিনিয়ার অ্যাব্রেশন। লিনিয়ার অ্যাব্রেশনটা কি? লিনিয়ার অ্যাব্রেশনটা হলো ফিঙ্গার নীল পয়েন্টেড এন্ড অফ, অর্থাৎ যেটা বললাম ওই যে ফিন দ্বারা যদি তুমি তোমার হাতে টান দাও সেটার কারণে যে অ্যাব্রেশন হবে সেটা হলো আমাদের যে লিনিয়ার অ্যাব্রেশন। এরপরে গ্রেজেস অ্যাব্রেশন। গ্রেজেস অ্যাব্রেশনটা কখনো ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হয়ে থাকে। গ্রেজেস অ্যাব্রেশনটা ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হয়ে থাকে এবং এটা কি হয়, এটা হলো মোস্ট কমন টাইপ অফ অ্যাব্রেশন, ঠিক আছে, গ্রেজেস অ্যাব্রেশন। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলো তোমরা একটু গুগল করে দেখে নিবা। আমি এখানে ইমেজগুলো শো করতে পারতেছি না, কারণ ইমেজগুলো শো করলে পরে ইউটিউবে এখানে
ভায়োলেন্টেড স্ট্রাইক দিয়ে ভিডিওটা ডাউন করে দিবে, ঠিক আছে। তো তোমরা এখানে গ্রেজ অ্যাব্রেশনের ইমেজটা দেখে নিবা, দেখলে তোমরা আশা করি এটা চিনতে পারবা, কারণ তোমরা যারা বাইক অ্যাক্সিডেন্ট করছো বা সাইকেল থেকে পড়ে গেছো, সবচেয়ে সহজ উদাহরণ হলো সাইকেল থেকে পড়ে গেলে যে ইঞ্জুরিটা হয় সেটা হলো গ্রেজ অ্যাব্রেশন। এরপর হলো প্রেশার অ্যাব্রেশনের মধ্যে যেটা হলো প্রেশার অ্যাব্রেশনে হলো গিয়ে ধরা যাক হ্যাঙ্গিংয়ের পেশেন্ট, স্ট্র্যাঙ্গুলেশন পেশেন্টের গলাতে যে দাগটা পড়ে সেটা হলো প্রেশার অ্যাব্রেশন। ইম্প্যাক্ট হলো গিয়ে আমি এমনভাবে আঘাত করলাম যেটার কারণে আমি যে বস্তুটা দ্বারা আঘাত করলাম সেটা দাগ পড়ে গেলো, সেটা হলো ইম্প্যাক্ট। যেমন আমি যদি কাউকে কী করি, লাঠি দিয়ে একটা বাড়ি মারি, লাঠির যদি দাগ পড়ে যায় সেটা হলো ইম্প্যাক্ট। অথবা একটা টায়ার মার্ক পড়ে গেল শরীরের উপরে, সেটা হলো গিয়ে ইম্প্যাক্ট ইঞ্জুরি। তাহলে এখান থেকে দেখলাম আমরা এখানে 4 ধরনের আমাদের টাইপস আছে। একটা হলো গিয়ে লিনিয়ারটা হলো আমরা পিন দিয়ে টান দিলে হবে গ্রেজ হলো আমরা রোড অ্যাক্সিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলে যেটা হবে প্রেশার হলো গিয়ে আমরা হ্যাঙ্গিং পেশেন্টদের ক্ষেত্রে দেখি ইম্প্যাক্ট হলো লাঠির যদি দাগ পড়ে যায় সেটা হলো গিয়ে ইম্প্যাক্ট। এখন আসো মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ আমাদের যে অ্যাব্রেশন আছে। অ্যাব্রেশন হলো মোর কমনলি অ্যাক্সিডেন্টাল, এটা সুইসাইডাল হয় না। টাইপ অফ ওয়েপন সম্পর্কে জানতে পারি, ডিরেকশন অফ অ্যাপ্লিকেশন, কোন দিকে অ্যাপ্লিকেশনটা যাচ্ছে সেটা জানতে পারি, কারণ অ্যাব্রেশনের ক্ষেত্রে আমাদের টেইলিং প্রেজেন্ট থাকে। কী থাকে? টেইলিং জিনিসটা কি? ধরা যাক আমি এদিক থেকে টান দিলাম, আমার একটা পিন দ্বারা এদিক থেকে আমার হাতের জায়গা থেকে এদিকে টান দিলাম। সো যেদিকে টান দিতেছি ওই জায়গাটা একটু চিকন হয়ে যায়, ঠিক আছে, এটাকে বলে টেইলিং। সো এখান থেকে আমি ডিরেকশন সম্পর্কে জানতে পারি যে কোন ডিরেকশনে যাচ্ছে এবং কোন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটাও জানতে পারি। এরপরে হলো টাইম জানা যায়, টাইম অফ অ্যাসল্ট, টাইপ অফ অফেন্স কমিটেড, প্রডিউসড বাই vulnerable site of the body during shifting of the body of the mortuarity। এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারি। মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সটা তোমরা একটু এখান থেকে পড়ে নিবা। নেক্সট আসো ডিটারমিনেশন এজ অফ দ্য অ্যাব্রেশন আমরা কীভাবে ডিটারমিনেশন করতে পারি? এটা হলো স্ক্যাপ ফরমেশনের মাধ্যমে ডিটারমিনেশন করা যায়। যেমন ফ্রেশ থাকলে আমাদের এগুলো কেমন দেখা যায়? আমাদের অ্যাব্রেশনের স্থানটা ব্রাইট রেড দেখা যায়। পরবর্তীতে বিভিন্ন সময়ের কারণে 2 থেকে 24 ঘন্টা পরে এখানে স্ক্যাপ ফরমেশন হবে, স্ক্যাপটা পরবর্তীতে রেডিশ ব্রাউন, ডার্ক ব্রাউন হয়ে যাবে। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবে, এগুলো আসলে মনে রাখার টাফ, এত কিছু মনেও থাকে না। এরপরে এগুলো একটু পড়ে নিবা, বা যেটা তোমাকে ভুলে যাবে না সেটা হলো অ্যাব্রেশন আমাদের কী ফরমেশন হয়? অ্যাব্রেশন আমাদের স্ক্যাপ ফরমেশন হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখে নিলাম। এখন আসো আমরা পরবর্তীতে যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের এই যে গ্রেজেস স্লাইডিং স্ক্র্যাপিং অ্যাব্রেশন, এটা কোথায় দেখা যায়? এটা হলো আমরা দেখতে পাই আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে, ওই যে তোমাদের সাইকেল থেকে পড়ার যে কথাটা বললাম, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। এরপর হলো ব্রাশ বার্ন এবং ফ্রিকশনাল বার্ন। ব্রাশ বার্ন জিনিসটা যদি আমি বলি, এটা আর কিছুই না, এটা হলো গ্রেজ যে অ্যাব্রেশনগুলো আছে, গ্রেজ অ্যাব্রেশন অর্থাৎ রোডে যে সাইকেল থেকে পড়লে বা মোটরসাইকেল পড়লে যে অ্যাব্রেশনটা হয় ওইটার কারণে ওইটার ওই স্থানটা অনেক বেশি জ্বালাফোড়া করে। যেহেতু এটা অনেক বেশি জ্বালাফোড়া করে এই কারণে এটাকে ব্রাশ বার্ন বলা হয়। যারা সাইকেল থেকে পড়ে হাত পা ছড়ে গেছে, যেটাকে আমরা বলি হাত পা ছড়ে যাওয়া, তারা বলতে পারবা যে এটা কী পরিমাণ জ্বালাফোড়া করে। সো এটাই হলো গিয়ে ব্রাশ বার্ন, ঠিক আছে। তাহলে এটাই আমরা এখান থেকে জেনে নিব। ইট ইজ স্ক্র্যাপিং ইঞ্জুরি ওভার এ লার্জ এরিয়া, ওকে। তাহলে এটা দেখে নিলাম। পরবর্তীতে আসো আমরা যেটা সম্পর্কে জানবো প্যাটার্ন অ্যাব্রেশন মানে কি? এটা হলো ইম্প্যাক্ট অ্যাব্রেশন অ্যান্ড প্রেশার অ্যাব্রেশন, এই দুইটাকে যখন একসাথে কম্বিনেশন করা হয়, দুইটার একসাথে কম্বিনেশনটাই হলো আমার প্যাটার্ন অ্যাব্রেশনের যদি উদাহরণ দেখো, এই যে দেখো এখানে একটা কি আছে, এখানে হলো প্যাটার্ন অ্যাব্রেশন দেখা যাচ্ছে, হয়তো এখানে কোনো একটা অবজেক্টের উপরে পড়ছে সেটার কারণে দেখা যাচ্ছে। আর পরে আর কি হতে পারে? ধরা যাক এখানে আমি যদি কাউকে একটা লাঠি দিয়ে বাড়ি দিই, লাঠির দাগটা যদি বসে যায় সেটাও একটা প্রেশার অ্যাব্রেশনের মধ্যে পড়তে পারে। তাহলে এটা আমাদের দেখা শেষ। এর পরবর্তীতে আমরা 2 নম্বর যেটা সম্পর্কে পড়বো, 2 নম্বর ইঞ্জুরি, সেটা হলো আমাদের ব্রুইসটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্রুইসের আলাদা নামগুলো আমাদেরকে জানতে হবে। এটা হলো কন্টুশনও বলা হয়, ইকাইমোসিসও বলা হয়। ব্রুইসটা কোথায় হবে? আমরা জানি আমাদের কী লেয়ার আছে, এপিডার্মিস আছে, ডার্মিস আছে, হাইপোডার্মিস আছে। সো এটা আমাদের এই যে ডার্মিস আছে, ডার্মিস লেয়ারটাতে ব্রুইসটা হয়ে থাকে। সো এখন আসো আমরা ব্রুইস সম্পর্কে যেটা জানবো, ব্রুইস বা কন্টুশন হলো ইনফিল্ট্রেশন এক্সট্রাভেশন অফ দ্য ব্লাড ইনটু দ্য টিস্যু ক্যাপিলারি। অর্থাৎ আমার এটা যদি ব্লাড ভেসেল হয়, ক্যাপিলারি থেকে ব্লাডটা বের হয়ে কোথায় চলে যায়? আমাদের টিস্যু স্পেস আছে, টিস্যু স্পেসে চলে আসবে, সেটাকে হলো ব্রুইস বলা হয়। আর যদি চলে আসে তখন সেখানে কী হবে? তখন ওই জায়গাটা ফুলে যাবে। আর এটা কেন হবে? এটা হবে ব্লাড ফোর্সের জন্য। আমরা এখন যে জিনিসগুলো পড়তেছি, এই যে 1, 2 দিয়ে, এগুলো সবই আমরা ব্লাড ফোর্সের জন্য পড়তেছি, ঠিক আছে। তো এটা টাইপ যদি আমরা বলি, এটা টাইপের মধ্যে আছে অ্যাক্টোপিক আছে, প্যাটার্ন আছে এবং আর্টিফিশিয়াল আছে। আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করবো। এটা তোমরা পিএ দ্বারা মনে রাখতে পারো, ঠিক আছে। এখন আসলে মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স, এটা হলো টাইপ অফ উন্ড সম্পর্কে জানা যায়, এজ জানা যায়, ডিগ্রি অফ ভায়োলেন্স সম্পর্কে জানা যায়, এরপর ক্যারেক্টার অফ ম্যানার সম্পর্কে জানা যায়। এখন আসলে ফ্যাক্টরস মডিফাইং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রুইস দেখা যায় বিভিন্ন ফ্যাক্টরের কারণে চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন সাইট অফ দ্য ইঞ্জুরি, কোন সাইড হয়েছে? এখন ধরা যাক আমার হাতেও একটা আঘাত করা হয়েছে, আবার আমার কোফালেও একটা আঘাত করা হয়েছে, বাট কোফালে আমার কি আছে? কোফালে আমার বোনস আছে, ফ্রন্টাল বোন আছে। তো এখানে একটা বনি প্রমিনেন্স থাকার কারণে কি হবে? বনি প্রমিনেন্স থাকার কারণে আমার ব্রুইসটা অনেক বেশি দেখা যাবে, ঠিক আছে। এরপরে হলো এজ, চাইল্ডের ক্ষেত্রে ব্রুইসের পরিমাণ বেশি দেখা যায়, সেক্স ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখা যাবে। কালার অফ দ্য স্কিন, যারা হোয়াইটিশ স্কিন তাদের ক্ষেত্রে দেখা যায় অল্প আঘাতেই কী হয়, সেটা অনেক বেশি ভিজিবল হয়ে যায়। সো এগুলো হলো এখান থেকে ফ্যাক্টর। এখন হলো কজ অফ লেস ভ্যালু
ভ্যালু অফ দ্য ব্রুইশ দেন অ্যাব্রেশন। কেন ব্রুইশের অ্যাব্রেশন থেকে লেস ভ্যালু? এটা ভাইবা প্লাস রিটেন দুইটার জন্যই সমানভাবে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এখান থেকে আমরা যেটা জানবো এটা হলো ব্রুইশটা কখনো কি করে না, যে ওয়েপনটা ইউজ করা হয়েছে ওয়েপনকে কোরেসপন্ড করে না। আমরা ওইখান থেকে দেখছিলাম অ্যাব্রেশনের ক্ষেত্রে অ্যাব্রেশনটা টায়ার মার্কে কোরেসপন্ড করে, তারপরে যে লাঠি দ্বারা আঘাত করলে সেটাকে কোরেসপন্ড করে, বাট ব্রুইশ এমন কিছু করতে পারে না। আর ব্রুইসের ক্ষেত্রে কি হয়, ব্রুইশ দেখা যায় ভিজিবল হতে পারে, সাথে সাথে ভিজিবল হবে এমন কথা না, কয়েক ঘন্টা পরেও হতে পারে, কয়েকদিন পরেও হতে পারে। আর ব্রুইজের সবচেয়ে ব্রুইজের যে খারাপ দিকটা সেটা হলো ব্রুইজ শিফটিং করা মানে কি, ধরা যাক আমার আঘাত করা হলো বডির একটা স্থানে, বাট আমার যে ব্রুইজ তৈরি হবে বডির আরেকটা স্থানে, এটাকে বলা হয় শিফটিং বা একটপিক ব্রুইজ। ঠিক আছে, এখন হলো আমরা নেক্সট যেটা জানবো, কমপ্লিকেশন অফ ব্রুইজ, কজ অফ ডেথ ফ্রম দ্য ব্রুইজ থেকে কি আমার ডেথ হতে পারে? একটা কোশ্চেন বাইবেতে তোমাদের আস করবে যে ব্রুইজ থেকে কি ডেথ হওয়া সম্ভব? অ্যান্সার হলো ইয়েস। কখন ডেথ হবে? যখন আমার বডিতে মাল্টিপল ব্রুইজ হবে। ঠিক আছে, মাল্টিপল ব্রুইজ হবে, এবং মাল্টিপল ব্রুইজের কারণে ব্রুইজে কী হয়, ব্রুইজে আমার ক্যাপিলারি থেকে ব্লাডটা বের হয়ে চলে আসে। তো মাল্টিপল ব্রুইজের কারণে কী হবে, আমার অতিরিক্ত হ্যামোরেজ হবে। ওই যে অতিরিক্ত হ্যামোরেজ হলো, এই হ্যামোরেজটাই আমাদের কী করবে, ডেথের কারণ ঘটাবে। এখানে গাইডে কী অ্যান্সার দেওয়া আছে সেটা দেখার দরকার নেই, আমি তোমাদের যেটা বলছি বাইবাতে যদি আস করা হয় তোমরা এটাই বলবা। আসো এরপর আমরা যেটা দেখবো, ডিটারমিনেশন এজ অফ দ্য ব্রুইজ। এখান থেকে এই চ্যাপ্টারে অনেকগুলো টাইম আছে, ওইগুলো তোমরা যদি শিখো না শিখো সমস্যা নেই, বাট ব্রুইসের যে টাইমটা সেটা তোমাদেরকে শিখতে হবে। তো ব্রুইস অ্যাট ফার্স্ট শুরুতে কেমন থাকে, রেড থাকে। রেডটা কিসের জন্য হয়, হিমোগ্লোবিনের কারণে। 3 ঘন্টা, ফিউ আওয়ার থেকে 3 ঘন্টা এটা ব্লু হয়ে যাবে। ব্লুতে কেন হবে, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের কারণে। 4 নম্বর দিনে এটা কী হয়ে যাবে, 4 নম্বর দিনে এটা হয়ে যাবে ব্ল্যাক থেকে ব্রাউন। আমরা মনে রাখবো ব্রাউনটা হয় হ্যামোসিডারিনের কারণে। 5 থেকে 7 দিন পরে এটা কেমন হবে, গ্রিনিশ হবে। গ্রিনিশটা হবে হ্যামোটোডিনের কারণে। 7 থেকে 12 দিন পরে কেমন হবে, ইয়েলো হয়ে যাবে। আর 2 সপ্তাহ পরে এটা আবার নর্মাল হয়ে যাবে। সো এখানকার যে টাইমটা আছে এটা তোমাদের জানতে হবে, বাকি যে টাইমগুলো আছে সেগুলো না জানলেও তেমন সমস্যা নাই, বাট ব্রুইসেরটা মাস্ট। তো এটা আমরা দেখে নিলাম। এখন আসলে আর্টিফিশিয়াল ব্রুইস, মাঝে মাঝে কিছু আর্টিফিশিয়াল সাবস্টেন্স ব্যবহার করে ব্রুইস তৈরি করা হয়। তো এটা কী কী সাবস্টেন্স ব্যবহার করা হয় সেটা আমরা জেনে নেই। সেমিকারপাস, তারপরে হলো ক্যালোট্রোপিস, এগুলো ব্যবহার করা হয়। আর এটা কেন করা হয়, কারো বিরুদ্ধে ফলস চার্জ দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়। তাহলে এটা আমরা দেখে নিলাম। এখন আসো এখানে একটা কোশ্চেন আসছে, অ্যান্টিমর্টেম এবং পোস্টমর্টেম ব্রুইসের মধ্যে পার্থক্য। অ্যান্টিমর্টেম ব্রুইসের ক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা সোয়েলিং দেখবো, কারণ কী হবে, ব্লাডটা বের হয়ে টিস্যু স্পেসে চলে আসছে। ড্যামেজ টু দ্য এপিথেলিয়াম দেখতে পাবো, এক্সট্রাভেশন অফ দ্য ব্লাড দেখতে পাবো, কোয়াগুলেশন প্রেজেন্ট থাকবে কারণ সে এখনও জীবিত, ডিসকালারেশন অফ দ্য স্কিন এগুলো প্রেজেন্ট থাকবে। আর এই জিনিসগুলো সব অ্যাবসেন্ট থাকবে আমাদের পোস্টমর্টেম ব্রুইসের ক্ষেত্রে। তাহলে এটা একটু তোমরা দেখে নিবা। পরবর্তীতে আসো, এখানে আমরা যেটা সম্পর্কে জানবো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ব্রুইস এবং আমাদের যে পোস্টমর্টেম স্টেনিং আছে। সো এটা অলরেডি আমি তোমাদের যে প্রিভিয়াস চ্যাপ্টারটাতে আলোচনা করছি, যেখানে আমরা পোস্টমর্টেম চেঞ্জ সম্পর্কে পড়ছিলাম, সেখানে আলোচনা করা হয়েছে। আমি আবার এটা একটু চ্যাপ্টারে যেহেতু আছে আবার আলোচনা করে দিচ্ছি। তো দেখো সিচুয়েশন, ব্রুইস শরীরে যে কোনো জায়গায় হতে পারে। পোস্টমর্টেম যে হাইপোস্টেসিস আছে সেটা কোথায় হবে, শুধুমাত্র বডি ডিপেন্ডেন্ট পার্টে হবে। এরপরে আসো, এটার যে কালার, এটা হলো রেডিশ কালার আর এটা হলো ব্লুইশ পার্পল কালার। কজ, এটা হলো এক্সট্রাভার্সন অফ দ্য ফ্লুইডের কারণে, আর এটা হলো ক্যাপিলারি ভেনাস ডিস্টেনশন, অর্থাৎ আমার ভেনাসটা কী হয়ে যাবে, ডিস্টেন্ডেড হয়ে যাবে। নেচার অফ দ্য চেঞ্জ, এটা হলো অ্যান্টিমর্টেম আর এটা হলো কি পোস্টমর্টেম। এফেক্ট অফ প্রেশার দিলে এখানে কোনো চেঞ্জ ঘটে না, বাট ওই জায়গায় প্রেশার দিলে কী হবে, আমার যে হাইপোস্টেসিসটা আছে অর্থাৎ ব্লুইশ পার্পল কালারটা সেটা সরে যাবে এবং ওই জায়গাটা পেল হয়ে যাবে। এরপরে কাট সেকশন, এটাকে যদি কাট করি তাহলে এখানে হ্যামোরেজ হবে। এরপরে এই হ্যামোরেজটা কী করা যাবে না, ওয়াশ আউট করা যাবে না, বাট এটার ক্ষেত্রে কী হবে, ব্লাডের উজিং আউট হবে। ঠিক আছে, উজিং আউট ব্লাড হবে এবং ওয়াশ দ্বারা কী করা যাবে, এটাকে ক্লিয়ার করা যাবে। এরপরে এনজাইমেটিক স্টাডি, যেহেতু এটা জীবিত অবস্থায় ঘটে তাহলে এনজাইমেটিক চেঞ্জ ঘটবে, কিন্তু আমাদের হাইপোস্টেসিসের ক্ষেত্রে কোনো এনজাইমেটিক চেঞ্জ ঘটবে না, কারণ এটা পোস্টমর্টেম চেঞ্জ। মেডিকোলিক্যালি ইম্পর্টেন্ট, এটা হলো নেচার অফ ইনজুরি সম্পর্কে জানা যায়। এটা দিয়ে আমরা টাইম অফ দ্য হাইপোস্টেসিস দিয়ে আমরা টাইম অফ দ্য ডেথ জানতে পারি। ঠিক আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা জানতে পারি সেটা হলো বডির পজিশন সম্পর্কে জানা যায়, যে বডিটা মৃত্যুর সময় কোন পজিশনে ছিল। তাহলে এটা আমাদের পড়া হয়ে গেল। এখন আসো আমরা পরবর্তীতে যেটা জানবো, প্যাটার্ন ব্রুইজ জিনিসটা কি, প্যাটার্ন ব্রুইজ হলো গিয়ে ডিজাইন অফ দ্য সার্ফেস অফ দ্য ওয়েপনের সার্ফেস যদি বোঝা যায় সেটাকে প্যাটার্ন ব্রুইজ বলা হয়। যেমন লাঠি বা রড দ্বারা যদি আমি কাউকে আঘাত করি সেক্ষেত্রে আমরা পাই রেড লাইন ব্রুইজ, সেটাকে বলা হয় রেড লাইন ব্রুইজ। ঠিক আছে, কাউকে যদি পিঞ্চিং করা হয় সেক্ষেত্রে আমরা বাটারফ্লাই ব্রুইজ পাই, আর থ্রটলিং করা হলে কী পাবো, কয়েন শেপ ব্রুইজ পাবো। সেই কটা জিনিস তোমরা একটু জেনে রাখবে, এগুলো আমাদের বাইবেতে খুব কমনলি আজ করা হয়। এখন আসো ব্ল্যাক আই, আমি একটু আগে তোমাদেরকে বলে আসলাম ব্রুইজের ইম্পর্টেন্স কম কেন। ব্রুইজের ইম্পর্টেন্স কম হলো ব্রুইজ কী হতে পারে, ব্রুইজ জায়গা চেঞ্জ করে, যে জায়গায় আঘাত করা হয়েছে সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, অর্থাৎ একটোপিক যে নেচার আছে সেটা আছে। তো ব্ল্যাক আইটা মূলত একটোপিক ব্রুইজের একটা উদাহরণ। তো ব্ল্যাক আইতে কী হয়, আমরা যদি কারো ফোরহেডে যদি আঘাত করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তার ব্রুইজটা কোথায় দেখা যায়, তার ব্রুইজটা দেখা যায় চোখের চারপাশে, অ্যারাউন্ড দ্য আইসে দেখা যায়। অর্থাৎ কাউকে কোফালে আঘাত করলে তার আইসের চারপাশে কী হবে, আইয়ের চারপাশে তার এই যে ব্রুইজটা দেখা যাবে। এই জন্যই এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক আই, অথবা এটার অপর নাম হলো গিয়ে র্যাকুন আই। ওকে, এটা আমরা দেখে নিলাম। এছাড়াও কী হলো, কারো যদি মিডল ক্রেনিয়াল, এই যে ব্যাটল সাইনটা যদি আমরা দেখি, কারো মিডল ক্রেনিয়াল ফসাতে, আমরা জানি আমাদের ক্রেনিয়াল ফসা ক্যাভিটিকে 3 ভাগে ভাগ করে, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র। তো মিডল ক্রেনিয়াল
ফসাতে যদি আঘাত করা হয় সেটা কি হয়, আমাদের কানের চারপাশে ম্যাস্টয়েড ফসেস অর্থাৎ কানের নিচে গিয়ে ব্রুইসটা জমা হয়, এজন্য এটা আর এটাকে বলা হয় কি ব্যাটল সাইন। সো এটাও একটা অ্যাক্টোপিক ব্রুইসের উদাহরণ। ওকে, তাহলে এটা আমরা জেনে নিলাম। এরপর এখানে শিফটিং অফ ব্রুইস দেওয়া আছে, এক্সাম্পল ব্ল্যাক আই অলরেডি আলোচনা করলাম, আমাদের যদি কপালে আঘাত করে সেটা চোখের নিচে হবে। এরপরে ফ্র্যাকচার অফ দ্য ফেলভিসে আঘাত করলে সেটা আমাদের থাইয়ে গিয়ে অ্যাপিয়ার করবে, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানলাম। আরেকটা আমরা কি জানলাম, সেটা হলো ব্যাটল সাইন, মিডল ক্রেনিয়াল ফসার কারণে আমাদের যে ম্যাস্টয়েড ফসেস আছে সেটাতে গিয়ে আমাদের ব্রিজটা জমা হবে। ওকে, তাহলে এই শিফটিং ব্রিজটা আমরা দেখে নিলাম। এখন আসো রেলওয়ে ব্রিজ বা ট্রামলাইন ব্রিজ, অলরেডি বলছি এটা কিসের কারণে হবে, এটা হলো কাউকে যদি লাঠি দ্বারা আঘাত করা হয়। আর এটা কেমন, এটা হলো একটা প্যাটার্ন ব্রুইজ, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এই ধরনের দাগ দেখতে পাবো, এই যে লাঠি দ্বারা দাগ, ঠিক আছে, কাউকে যদি লাঠি দ্বারা আঘাত করা হয় তাহলে এই ধরনের দাগ দেখা যায়। তাহলে আমরা অ্যাব্রেশন পড়লাম, ব্রুইজ পড়লাম। এখন হলো তিন নম্বরে আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হলো ল্যাসারেশন। ল্যাসারেশনটা কোন ফোর্সের কারণে হবে, আমরা এখন পর্যন্ত যা পড়ছি সব হলো ব্লান্ট ফোর্সের কারণে, ঠিক আছে, এই জিনিসটা ভুলে যাও না যে আমরা এখনো ব্লান্ট ফোর্সে পড়তেছি, এরপরে আমরা শার্প ফোর্সে যাবো। তো এটাতে কি হবে, এটার কারণে আমাদের যে স্কিন আছে, স্কিনটা তো সরে যাবে, স্কিনের নিচে মিউকাস মেমব্রেনও সরে যাবে, মাসেল এবং ইন্টারনাল অর্গান সেগুলো তো ড্যামেজ হতে পারে। অর্থাৎ বড় আকারে যদি আমি কাউকে কোনো ব্লান্ট ফোর্স দ্বারা আঘাত করি, ধরা যাক কাউকে আমি কী করলাম, কোনো হেভি ফাথর দিয়ে কারো বডিতে হাত পায়ের উপর আঘাত করলাম, তাহলে সেটা হলো ল্যাসারেশন। হ্যামার হাতুড়ি দিয়ে কারো হাত পায়ের মধ্যে বাড়ি মারলাম, সেটা হবে কি ল্যাসারেশন, ঠিক আছে। ল্যাসারেশনের অপর নাম হলো গিয়ে টিয়ার, ল্যাসারেশনের অপর নাম কি টিয়ার। ওকে, আর এটা আমরা জেনে নেবো 3 ডাইমেনশনাল ইঞ্জুরি। এটাতে আমাদের যে ব্লাড ভেসেল আছে, নার্ভ আছে, হেয়ার বাল্ব আছে, এগুলো সব কী হবে, আমি ফাথর দ্বারা কাউকে আঘাত করতেছি, তো ফাথরের কারণে বা হাতুড়ি দ্বারা কাউকে মারলাম, তো সেগুলো কী হয়ে যাবে, কাস্ট হয়ে যাবে, ঠিক আছে, ক্রাস্ট হয়ে যাবে, ক্রাশ হবে, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখে নিলাম। এরপর আসো ক্লাসিফিকেশন অফ ল্যাসারেটেড উইন্ড। ল্যাসারেটেড উইন্ডের কিছু ক্লাসিফিকেশন আছে। একটা প্রথম সেটা হলো স্প্লিট ল্যাসারেশন। স্প্লিট ল্যাসারেশনটা হলো ইনসাইজড উইন্ড, আমরা একটু পরে পড়বো। আমাদের যে শার্প ফোর্সের কারণে যে ইঞ্জুরিগুলো হয় এর মধ্যে একটা হলো গিয়ে ইনসাইজড উন্ড। সো এটা দেখতে অনেকটা ইনসাইজড উন্ডের মতো মনে হয়, এই জন্য এটাকে বলা হয় কি ইনসাইজড লুকিং উন্ড। বাট এটা থেকে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই ধরনের ইঞ্জুরিগুলো দেখবো আমরা হার্ড সার্ফেস অর্থাৎ আমাদের বনি প্রমিনেন্সের উপরে দেখবো, ঠিক আছে। এই কথাটা তোমাকে একেবারে মাস্ট বি মনে রাখতে হবে। কোথায় দেখতে পারি, মাথায়, চিন, স্টারনাম, শিন অফ দ্য লেগ, এসব জায়গায় আমরা দেখতে পাই। সো এটা দেখতে অনেকটা কিসের মতো, শার্প কাটিংয়ের মতো। বাইরে থেকে প্রথমে যখন আমি দেখবো তখন আমার কাছে মনে হবে যে এটা তো একটা শার্প কাটিং দ্বারা ইঞ্জুরিটা হয়েছে, শার্প কাটিং দ্বারা ইঞ্জুরি হয়েছে এবং এটা একটা ইনসাইজ টুন। বাট পরবর্তীতে আমি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে যখন দেখতে পাবো তখন দেখবো যে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, নার্ভগুলো আছে, এগুলো কী হয়ে গেছে, এগুলো ক্রাশ হয়েছে। যেহেতু ক্রাশ হয়েছে এগুলোতে কী হবে, লেস ব্লিডিং হবে। সো এখান থেকে আমি পরে বুঝতে পারবো যে এটা আসলে আমাদের কি, এটা ইনসাইজ টুন না, এটা হলো একটা আমাদের ল্যাসারেশনের মধ্যে পড়ে। এজন্যই যেহেতু এটা ইনসাইজ টুনদের সাথে কনফিউশন হয়ে যায়, এটাকে বলা হয় কি ইনসাইজ লুকিং উন্ড। নেক্সট আসো টিয়ারের যদি সোজা বলি, টিয়ার থেকে যেটা মনে রাখতে হবে এটা হলো মোস্ট কমন টাইপ। আর টিয়ারের উদাহরণটা কী হবে, কারো যদি দরজার হাতলে, দরজার কারণে দরজার চিপে কারো হাত পড়ে গেছে এবং দরজা টান দিলে তার যে ধরনের ইঞ্জুরি দেখতে পাই সেটা হলো গিয়ে টিয়ার। এরপরে হলো স্ট্রেসটা আমরা মনে রাখবো আমাদের বনি প্রমিনেন্সের উপরে হবে। অ্যাবালশনের ক্ষেত্রে কী হবে, অ্যাবালশনের ক্ষেত্রে আমাদের যে বডি স্কিনটা আছে, স্কিনটা আন্ডারলাইং সার্ফেস থেকে সেপারেটেড হয়ে যাবে, অর্থাৎ স্কিনটা সরে যাবে। তোমরা এই ছবিগুলো একটু গুগলে দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। এরপরে আসো কাট ল্যাসারেশনের অপর নাম হলো চপ উন্ড। এটা হলো গিয়ে আমরা আমাদেরকে ব্লান্ট কোনো অবজেক্ট দ্বারা যদি কাউকে আঘাত করি, যেমন উদাহরণ হতে পারে কি, এখানে লেখা আছে বোতাদা, অথবা আমাদের যে সারফেসের আমাদের ধার কম, ঠিক আছে, শার্পনেস কম, এমন কোনো কিছু দ্বারা শার্পনেস কম এমন একটা কী হতে পারে, ড্যাগার হতে পারে, এটা দ্বারা যদি আমি ইঞ্জুরি করি সেটা হতে পারে আমাদের কাট ল্যাসারেশন। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম আমাদের ল্যাসারেশনের কিছু টাইপ দেওয়া আছে, 5টা টাইপ: স্প্লিট, টিয়ার, তারপরে স্ট্রেস, অ্যাবালশন এবং কাট ল্যাসারেশন। এই জিনিসগুলো একটু তোমরা নিজেরা দেখে নিবে পরবর্তীতে। ওকে, আর এখানে যে ইমেজগুলো দেওয়া আছে, গাইডের ইমেজগুলো আমি এখান থেকে সরাই দিছি, কারণ না সরালে পরবর্তীতে এখানে ভায়োলেন্সের দোহাই দিয়ে ভিডিওটা ডাউন করে দিতে পারে। এখন আসো পরবর্তীতে আমরা যেটা সম্পর্কে জানবো, আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ল্যাসারেশনের ক্ষেত্রে আমাদের যে এজ আছে, এজটা কেমন হবে, ইরেগুলার হবে। কারণ এগুলো হলো কেমন, এগুলো সব হলো ব্লান্ট ফোর্স। তোমরা চিন্তা করো কাউকে ফাতর দিয়ে থেতলে দিচ্ছ। এরপরে মার্জিন কেমন হবে, মার্জিন হবে গিয়ে, মার্জিনটাও আমরা ইরেগুলার পাবো। হেয়ার ফরিকল কী হয়ে যাবে, ক্রাস্ট হয়ে যাবে। ওকে, ব্লাড ভেসেলগুলো কী হয়ে যাবে, ইউজুয়ালি ক্রাস্ট হয়ে যায়। ওকে, এবং যে লেস হ্যামোরেজ, ঠিক আছে, লেস ব্লিডিং হবে। এরপরে ফরেন ম্যাটেরিয়াল প্রেজেন্ট থাকতে পারে, কারণ আমি এখানে পাথর বা অন্য কিছু দিয়ে আঘাত করতেছি, সো ফরেন ম্যাটেরিয়ালের প্রেজেন্স থাকা স্বাভাবিক। এরপরে আমরা এখান থেকে যেটা জানবো, অ্যাবালশন ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ল্যাসারেশন, এটা আমরা এখান থেকে জেনে রাখবো। এখন আসো আমরা আর যেটা জানবো, অ্যাবালশন দুই রকম হতে পারে, একটাকে বলা হয় প্লেইং অ্যাবালশন, আর একটা বলা হয় ডিগ্লোবিং অ্যাবালশন। জাস্ট নামগুলো জেনে রাখা, এগুলো আমাদের এক্সামে ধরে না তেমন। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা দেখে নিলাম। এখন আসো ইনসাইজড লুকিং উন্ড কোনটা, আমরা একটু আগে পড়ে আসলাম আমাদের ল্যাসারেশন। স্প্লিট যে ল্যাসারেশনটা ছিল, স্প্লিট ল্যাসারেশনে হলো আমাদের ইনসাইজড লুকিং উন্ডটা দেখলে নর্মালি আমাদের কি মনে হবে, ইনসাইজড উন্ডের মতো মনে হবে, বাট এটা একটা ল্যাসারেশন। তো এটা কোথায় হয় আমি অলরেডি বলছি, এটা আমাদের বনি প্রমিনেন্সগুলোর উপরে হয়। বনি প্রমিনেন্সগুলোর নামই এখানে দেওয়া আছে, তোমরা দেখে
নিবা। এটার ক্ষেত্রে শেপটা কেমন হয়, স্পিন্ডল শেপ হয়, মার্জিন ইরেগুলার হবে এবং ব্লিডিং কেমন হবে, ব্লিডিং কম হবে। কেন ব্লিডিং কম হবে? কারণ এখানে ব্লাড ভেসেলগুলো কী হয়ে যাবে, ব্লাড ভেসেলগুলো ক্রাশড হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসো আমরা আমাদের পরবর্তীতে আমাদের শার্প ওয়েপন দ্বারা যে ইঞ্জুরিগুলো আছে সেগুলোতে চলে আসলাম। তাহলে শার্প ওয়েপন দ্বারা ইঞ্জুরির মধ্যে প্রথম যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো ইনসাইজড উন্ড। ইনসাইজড উন্ডের যদি উদাহরণ বলতে চাই তাহলে তুমি চিন্তা করো কারো বডিতে আমি কী করলাম, একটা ছুরি দিয়ে টান দিলাম, ছুরি দিয়ে যদি বা একটা ড্যাগার দিয়ে যদি কারো বডিতে টান দিই সেটাই হলো আমাদের কি ইনসাইজড উন্ড। ইনসাইজড উন্ড এখন আমি যদি কারো বডিতে একটা ছুরি দিয়ে, ধরা যাক কারো হাতের মধ্যে ছুরি দিয়ে একটা টান দিলাম, ছুরি দিয়ে টান দিলে তোমরা চিন্তা করো এই জিনিসটার কী হবে, লেংথ অনেক বেশি হবে, এটার যে ব্রিথটা কী হবে, কম হবে, আর যে ডিপনেসটা সবচেয়ে কম হবে। তাহলে আসো এখন আমরা এটার ফিচারগুলো দেখি। ফিচার হলো লেংথ অফ দ্য ইনসাইজড উন্ড ইজ গ্রেটার, লেংথ অনেক বেশি হয়, ব্রিথ অনেক কম হবে, ডেপথ সবচেয়ে কম হবে। শেপ, এটা শেপ হবে স্পিন্ডল শেপ। মার্জিন, যেহেতু এটা আমি একটা ছুরি বা ড্যাগার দিয়ে করতেছি, ধারালো অবজেক্ট, তো শার্প অবজেক্টের মার্জিন কেমন হয়, শার্প অবজেক্টের মার্জিন সবসময় ক্লিন হয় এবং শার্প হয়, ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড হবে। এরপরে হ্যামোরেজ, যেহেতু শার্প অবজেক্ট দ্বারা করতেছি, আমার ব্লাড ভেসেলগুলোর কী হলো, আগে আমরা দেখলাম আমাদের ওইখানে ব্লাড ভেসেলগুলো কী হয়েছে, ক্রাশ হয়েছে, বাট এখানে ব্লাড ভেসেলগুলো কী হবে, কাট হবে। যেহেতু ব্লাড ভেসেলগুলো কাট হয় সো এখানে এক্সেসিভ হ্যামোরেজ হবে, ব্লিডিংয়ের পরিমাণ কী হবে, ব্লিডিংয়ের পরিমাণ অনেক বেশি হবে। তাহলে এই ফিচারগুলো আমরা এখান থেকে জেনে রাখবো। নেক্সট আসো এখানে টেইলিং অফ দ্য উন্ড, ফ্যাজেন থাকবে। আমি কী করতেছি, আমি একটা ছুরি দ্বারা টান দিতেছি, তাহলে টান দিলে লাস্টের যে প্রান্তটা এটা কী হবে, একটু এটার যে ব্রেথটা সবচেয়ে কম হবে। সো এখানে টেইলিং প্রেজেন্ট থাকবে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এরপরে আসো আমরা যেটা পড়বো, কজ অফ ডেথ ইন দ্য ইনসাইজড উন্ড। ইনসাইজড উন্ডের ডেথের কী কারণ হবে, হ্যামোরেজের কারণে হতে পারে, অ্যাসফিক্সিয়ার কারণে হতে পারে। এখানে টাইমিংটা তোমরা চাইলে পড়ে নিতে পারো, এত ইম্পর্টেন্ট না, পরীক্ষায় কখনো এগুলো আসে নাই। এরপর আসো এজ অফ ইনসাইজড উন্ড ইজ ইনভার্টেড ইন। এখন ইনসাইজড উন্ডের আমরা নর্মালি জানি আমাদের ইনসাইজড উন্ডের ক্ষেত্রে আমাদের যে উন্ডটা আছে সেটা যে এজটা কী হবে, এজটা হবে ইনভার্টেড, ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় এটা ইনভার্টেড হয়। কোন কোন জায়গায়, যে জায়গাগুলোতে আমাদের বডির ভাঁজ আছে সেগুলো, যেমন কি স্কোটাম, নেক, ফেস, এই জায়গাগুলোতে কী হয়, ইনভার্টেড হয়। তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম। ওকে, আমরা এখান থেকে এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। পরবর্তীতে আসো আমরা নেক্সট যেটা পড়বো, আমাদের এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, যে ইনসাইজড উন্ড, ল্যাসারেটেড উন্ড এবং হলো স্ট্যাব উন্ড। সো আমরা এখানে মেনলি ইনসাইজড উন্ড এবং ল্যাসারেটেড উন্ড এই দুইটা পড়ি, স্ট্যাব উন্ডটা আমাদের পরীক্ষায় আসে না। আমাদের এই দুইটা উন্ডের মধ্যে পার্থক্য যায়, ইনসাইজড উন্ড আর হলো ল্যাসারেটেড উন্ড মানে কোনটা, এখানে আমরা ইনসাইজড লুকিং উন্ড বা আমাদের যে স্প্লিট ল্যাসারেশন ছিল, স্প্লিট ল্যাসারেশনটাকে চিন্তা করে পড়বো। তো দেখো ইনসাইজড উন্ডের ক্ষেত্রে আমাদের যে ম্যানারটা কেমন হবে, শার্প অবজেক্ট দ্বারা হবে, এটা তো হবে ব্লান্ট অবজেক্ট দ্বারা। সাইট, এটা যে কোনো জায়গায় হতে পারে। আর এই স্প্লিট উন্ডটা কোথায় হয়, স্প্লিট উন্ডটা আমি বলে আসছি বনি প্রমিনেন্সের উপর হয়। মার্জিন, এটার ক্ষেত্রে মার্জিন হবে স্মুথ ক্লিন কাট, এটার ক্ষেত্রে হবে ইরেগুলার। অ্যাব্রেশন অন দ্য এজেস, এটাতে অ্যাবসেন্ট, এটাতে অ্যাব্রেশন প্রেজেন্ট থাকে। ব্রুইশিং, এটার ক্ষেত্রে ব্রুইশিংও প্রেজেন্ট থাকে। তারপরে ডাইমেনশন, এটা হলো গিয়ে লঙ্গার দ্যান ডেপথ, অর্থাৎ লেংথ বেশি হয়। আর এটাতে কী হয়, লঙ্গার দ্যান ডেপথ, দুইটাতেই সেম। হ্যামোরেজ, এটাতে হ্যামোরেজ কী হবে, কম, এটাতে হ্যামোরেজ অনেক বেশি হবে আর এটাতে হ্যামোরেজ কম হবে। হেয়ার বাল্বগুলো এখানে ক্লিন কাট হবে আর এখানে কী হয়ে যাবে, ক্রাশড অথবা টর্ন হবে। বোনস, এটাতে বোনস কী হয়ে যেতে পারে, কাট হতে পারে, আর এটাতে বোনস কী হয়, যেহেতু আমি পাথর ফেলছি কারো বডির উপরে, তাহলে এখানে বোনস ফ্র্যাকচার হতে পারে। সো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবে। এরপর হলো ফরেন বডি এখানে অ্যাবসেন্ট থাকবে, কারণ এটা আমি জাস্ট কী করতেছি, আমি কারো বডিতে একটা ড্যাগার দিয়ে টান দিতেছি, সো এখানে ফরেন বডি আসার পসিবিলিটি কম। বাট আমি যদি কারো বডিতে পাথর মারি সেক্ষেত্রে কী হতে পারে, আমার ফরেন বডি প্রেজেন্ট থাকতে পারে। সো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এই যে পার্থক্যটা আছে এটা আমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এটা বলা যায় তোমরা যে কোনো একটা পরীক্ষায় ভাইবা হোক রিটেন হোক এটা ফেস করবাই, ঠিক আছে। সো সবাই এই কোশ্চেনটা ভালোভাবে দেখে নিবা। এখন আসো পরবর্তী আমরা যে কোশ্চেনটা সম্পর্কে জানবো, ডিফারেন্সেস বিটুইন দ্য ইনসাইজড উন্ড অ্যান্ড ইনসাইজড লুকিং উন্ড। এই দুটার মধ্যে কী পার্থক্য, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। ওয়েপন হলো এটাতে শার্প, এটাতে হলো ব্লান্ট, এটা হলো ট্রুলি ইনসাইজড উন্ড, এটা হলো স্প্লিট ল্যাসারেশন, এটা বডির যে কোনো জায়গায় হতে পারে, এটা নর্মালি বনি প্রমিনেন্সের উপরে হয়, এটাতে ব্রুইশিং, অ্যাব্রেশন এগুলা প্রেজেন্ট থাকে না, এটাতে থাকে, ঠিক আছে। হেয়ার বাল্ব এখানে কাট হয়, এখানে টর্ন বা ক্রাশ হয়। শেপ হলো স্পিন্ডল শেপ, এটা তো স্পিন্ডল শেপ। মার্জিন হলো ওয়েল ডিফাইন্ড আর এটা তো হলো ইরেগুলার। ডেপথ অফ দ্য উন্ড ইউজুয়ালি লঙ্গার দেন ডেপথ, আর ডেপথ হলো ভ্যারি করে। ব্লিডিং, এখানে অনেক বেশি ব্লিডিং হবে আর এখানে লেস ব্লিডিং হবে। সো এই জিনিসটা আমরা দেখে নিলাম। এখন এরপর আমরা যেটা সম্পর্কে পড়বো, সুইসাইডাল অ্যান্ড হোমিসাইডাল কাট থ্রোট ইনজুরি, অর্থাৎ কেউ যদি তার গলায় ছুরি দ্বারা টান দেয়, অর্থাৎ সে সুইসাইড করার জন্য ছুরি দ্বারা টান দিচ্ছে, সেটাকে বলা হয় সুইসাইডাল অ্যান্ড হোমিসাইডাল কাট থ্রোট ইনজুরি। এগুলো কেমন ইনজুরি, যেহেতু আমি বলতেছি গলায় আমি ছুরি দ্বারা বা ড্যাগার দ্বারা কী করতেছি, টান দিতেছি, সো এটা কেমন ইনজুরি হবে, এটা হবে আমাদের ইনসাইজড উন্ড, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখে নিলাম। এখন এখানে একটা পার্থক্য আছে, সুইসাইডাল কাট থ্রোট ইনজুরি এবং হোমিসাইডাল কাট থ্রোট ইনজুরি, এই দুইটার মধ্যে পার্থক্য। সো এটা একটু তোমরা চিন্তা করে পড়ার চেষ্টা করবা, তাহলে বুঝতে পারবা। প্রথমে আসো সাইট, সুইসাইডাল কাট থ্রোট ইনজুরি। দেখো কেউ যদি ডান হাতি হয় তাহলে সে সুইসাইড করার জন্য কোন সাইডে তার সে ড্যাগারটা ফার্স্টে ধরবে, লেফট সাইডে, তাহলে এটা হলো লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে, ঠিক আছে। আর
হোমিসাইডালটা কী হয়, হোমিসাইডালটা বোথ সাইডে, এটা তুমি সামনে থেকে কাউকে মারতেছো, তুমি যে কোনো সাইড থেকে করতে পারো। লেভেল নর্মালি কী হয়, তুমি চিন্তা করো কেউ যদি ছুরিটা ধরে সে গলার উপরের দিকে ধরবে, তাহলে অ্যাবভ দ্য থাইরয়েড কার্টিলেজ, অ্যাবভ দ্য থাইরয়েড কার্টিলেজ, আর এটা হলো বিলো থাইরয়েড কার্টিলেজ হয়। স্লোপ হলো গিয়ে আপওয়ার্ড, এটা স্লোপটা থাকে আপওয়ার্ড, এটা স্লোপটা থাকে ডাউনওয়ার্ড, ঠিক আছে। এরপরে আসো ডিরেকশন হলো গিয়ে লেফট থেকে রাইট এবং অ্যাবভ ডাউনওয়ার্ড, লেফট থেকে রাইট হবে, লেফট সাইড ধরে টান দিবে, রাইট সাইডে ডাউনওয়ার্ড আসবে। আর এটার ক্ষেত্রে হবে ট্রান্সভার্স। টেইলিং, এটার ক্ষেত্রে টেইলিং প্রেজেন্ট থাকবে, এটার ক্ষেত্রে টেইলিং প্রেজেন্ট থাকবে না। হেজিটেশন কাট, কেউ সুইসাইড করতে গেলে সে কখনো এক টানে মারা যায় না, সে কয়েকবার হেজিটেট করে, এজন্য তার বডিতে আরও কিছু কাট দেখা যাবে, অর্থাৎ গলার এখানে আরও কিছু কাট দেখা যাবে, এগুলোকে হেজিটেশন কাট বলে প্রেজেন্ট। আর কাউকে মারতে গেলে তো আর হেজিটেশন কাট থাকবে না। সিভিয়ারিটি অফ দ্য উন্ড, দেখা গেছে 50% ইঞ্জুরি সিভিয়ার হবে, বাকিগুলো সুপারফিশিয়াল হবে। আর এটার ক্ষেত্রে কী হবে, সবগুলো ইকুয়াল হবে। ডিফেন্স কাট, এখানে ডিফেন্স কাট প্রেজেন্ট থাকবে না, বাট এখানে প্রেজেন্ট থাকবে। ডিফেন্স কাট মানে কি, আমাকে কেউ ছুরি দ্বারা আঘাত করতে আসে, তাহলে আমি কী করবো, আমি আমার হাত দ্বারা এই জিনিসটাকে প্রতিহত করার চেষ্টা করবো। তো হাত দ্বারা প্রতিহত করতে গেলে আমার হাতের আঙ্গুলের মাঝখানে অথবা আমার আলনার হাতের বা ফোর আর্মের যে আলনার সাইড আছে সেখানে যে ইঞ্জুরিটা দেখতে পাবো সেগুলো হলো আমাদের যে ডিফেন্স কাট। এরপরে মার্ক অফ রেজিস্ট্যান্স, কেউ হত্যা করতে গেলে প্রেজেন্ট থাকবে। ওয়েপন, কোন ধরনের ওয়েপন, যে ওয়েপনটা এটা হলো ক্যাডাভারিক স্পাজমের মতো ওয়েপনটা প্রেজেন্ট থাকতে পারে, আর ওয়েপনটা অ্যাবসেন্ট থাকবে। ব্যাসেলগুলো আমরা নর্মালি এখানে ক্যারোটিড আর্টারিটা আমাদের ইঞ্জুরি হয়, ঠিক আছে। এরপরে ব্লিডিং, এখানে হলো ব্লিডিংটা ফ্রন্ট অফ দ্য চেস্ট, বুকের উপর রক্ত গড়ায় পড়ে, ঠিক আছে। আর ইয়ার ক্ষেত্রে আমাদের হোমিসাইডালের ক্ষেত্রে কী হয়, রক্তটা গলার দুই পাশে গড়িয়ে পড়ে। এরপরে ফরেন ম্যাটেরিয়াল অ্যাবসেন্ট থাকে, এখানে ফরেন হেয়ার, শার্ট বা টমে জিনিসগুলো প্রেজেন্ট থাকে। কারণ তোমাকে যদি কেউ ছুরি দ্বারা গলা কাটতে আসে, তুমি কী করতে চাইবে, তার শার্ট ধরে টান দিতে চাইবে, চুল ধরে টান দিতে চাইবে। সো এই জিনিসগুলো ওইখানে যে ক্রাইম সিন আছে সেখানে প্রেজেন্ট থাকবে। সুইসাইডের ক্ষেত্রে প্রেজেন্ট থাকতে পারে, আর হোমিসাইডের ক্ষেত্রে তো কখনোই প্রেজেন্ট থাকার প্রশ্ন আসে না। এরপর হলো কজ অফ ডেথ ইন কাটথ্রোট উন্ড, কী কজ হতে পারে, শক অ্যান্ড হ্যামোরেজের কারণে, এক্সেসিভ ব্লিডিং হওয়ার কারণে শক অ্যান্ড হ্যামোরেজ হয়ে যাবে, এয়ার এম্বলিজম হতে পারে, সেপটিক নিউমোনিয়া হতে পারে, লোকাল ইনফেকশন হতে পারে। সো এগুলো হলো কজ। তো এটা আমরা দেখে নিলাম। এরপর আসো আমরা যেটা সম্পর্কে জানবো, ফিক্সিয়াস উন্ড বা ফেব্রিকেটেড উন্ড, অর্থাৎ উন্ড হয় নাই বাট আমি সেলফ ইন্ডিকেটেডভাবে উন্ড করতেছি। সেলফ ইন্ডিকেটেড উন্ড কি, উন্ড ইনফ্লিক্টেড উইথ সাম মোটিভ, কোনো মোটিভ নিয়ে যদি উন্ড করা হয়। তোমরা দেখবা আগে একটা ট্রেন্ড বাংলাদেশে প্রচলন ছিল, কী ছিল, আচ্ছা যাক আমি আর ওইটার দিকে গেলাম না। যেমন ধরো কেউ ব্লেড দিয়ে হাত কাটতেছে, সো এই ব্লেড দিয়ে হাত কাটার যে জিনিসটা সেটাই হলো মূলত ফিক্সিয়াস উন্ড, ঠিক আছে। সো এটা কোন মোটিভ নিয়ে করে তোমরা বুঝতে পারছো, আমি আর ওই বিষয়ে আলোচনা করতেছি না, বাট এই জিনিসটা হলো একটা ফিক্সিয়াস উন্ড। এখন আসো এখানে আমরা যদি দেখি ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স অফ ফিক্সিয়াস উন্ড কী কী, এগুলো হলো সুপারফিশিয়াল, কেউ ব্লেড দিয়ে হাত কাটতেছে, সে তো এমনভাবে হাত কাটবে না যেটার জন্য সে মারা যাবে, সে তো জাস্ট প্রিটেন্ড করার জন্য করতেছে। এরপর এগুলো হলো সেমি ইনফ্লিক্টেড অ্যাপ্রোচেবল পার্ট, যেমন বললাম হাতের মধ্যে কাটে। এরপর আসো মেডিকোলিগাল ইম্পর্টেন্স অফ ফেব্রিকেটেড উন্ড, মেডিকোলিগাল ইম্পর্টেন্স কী আছে, এটা হলো টু বিংস ফল চার্জ দেওয়ার জন্য করতে পারে, অ্যাট্রাক্ট মোর অ্যাটেনশন বেশি পাওয়ার জন্য, টু ক্লেম কম্পেনসেশন ড্যামেজ, এস্টাবলিশমেন্ট অফ দ্য গ্রাউন্ড সেলফ ডিফেন্স, চার্জ অফ জেল ওর পুলিশ অফিসারের বিরুদ্ধে কী করা, অ্যাট্রোসিটির চার্জ অফ সেক্সুয়াল অফেন্স দেওয়া, অ্যাভয়েড ডিউটি দেওয়া। সো এই জিনিসগুলো একটু দেখে নিলে আশা করি তোমরা এগুলো পারবে, এখানে আসলে বোঝানোর কিছু নেই। এখন আসলে হেজিটেশন কার্ড বা ট্রায়াল উন্ড, ওই যে হেজিটেশন কার্ড যেটা বললাম, যে আমি যদি কী করতে চাই, আত্মহত্যা করতে চাই, সুইসাইড, তাহলে আমি কী করবো, একটা টানের মাধ্যমে বা একটা কাটের মাধ্যমে তো আমি নিজেকে মেরে ফেলবো না, আমার কিছু হেজিটেশন কার্ড থাকবে, অর্থাৎ আমি কিছু কার্ড দেওয়ার আগে হেজিটেট করবো, টান দিতে গিয়ে দিব না, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি হেজিটেশন কার্ড। এরপর আসো ডিফেন্স উন্ড, ওই যেটা বললাম ডিফেন্স উন্ড, আমাকে কেউ ছুরি দ্বারা মারতে আসছে, আমি তো চেয়ে থাকবো না, আমি হাত দ্বারা জিনিসটা প্রতিহত করার চেষ্টা করবো। অর্থাৎ তুমি চিন্তা করো, তোমাকে কেউ একটা কি এক্স বা কুড়াল দ্বারা কী করতেছে, কুড়াল দ্বারা তোমাকে কোপ দিতে চাইছে, অর্থাৎ তোমার বডিতে সে কী করবে, কোপ দিবে। এখন তুমি কী করবা, তুমি কি চেয়ে দেখবা না, তুমি কী করবা, তোমার হাতটা তুমি না চাইলেও দেখবা যে আনইনটেনশনালি হলো তোমার হাতটা সামনে চলে যাবে। এই যে হাতটা সামনে চলে গিয়ে সে কী করতে চাইবে, সে ওই কুড়ালটাকে আটকাতে চাইবে, এক্সটাকে আটকাতে চাইবে। ওই যে আটকাতে গেলে কী হবে, তুমি চিন্তা করো, তুমি এখন একটা কুড়াল তোমার দিকে এগিয়ে আসছে, তুমি হাত দ্বারা এটা আটকাতে চাইছো, তাহলে তোমার কী হতে পারে, তোমার হাতের যে আঙ্গুলগুলো স্পেশালি থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে কী হতে পারে, কাটা যেতে পারে। এছাড়া কী হতে পারে, তুমি হাত দ্বারা আটকাতে পারো না, তুমি তোমার হাতের ফোর আর্মের, ঠিক আছে, ফোর আর্মের যে আলনার সাইড আছে, আলনার সাইডটা তুমি আগাই দিবে, ওই জিনিসগুলোতে গিয়ে কাট হতে পারে। তাহলে এগুলো হলো ডিফেন্স উড, এগুলো প্লিজ তোমরা একটু ফটো দেখে নিবে, ঠিক আছে। তাহলে দেখো ডিফেন্স উডের যদি আমরা এখানে ডিফিনিশনটা দেখি, ইঞ্জুরি সাস্টেন বাই এ পারসন, স্পন্টেনিয়াস রিয়াকশন টু প্রোটেক্ট হিমসেলফ হোয়েন অ্যাটাক, যখন অ্যাটাক হয় সেই সময় রিয়াকশন তাকে সেভ করার জন্য। কমন সাইড কোথায় হতে পারে, ফার্মার রেসপেক্ট অফ দ্য হ্যান্ডের ফার্মার সার্ফেসে এবং পোস্টেরো মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ফোর আর্ম, এটা তোমরা মনে রাখবা, আলনার সাইড অফ দ্য ফোর আর্ম। ওকে গেল। এখন আসো দুই ধরনের হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ। অ্যাক্টিভ কোনটা, আমাকে কেউ কুড়াল দ্বারা আঘাত করতেছে, আমি হাত দ্বারা জিনিসটা ধরে ফেললাম, অর্থাৎ গ্র্যাবস অ্যান্ড ফার্স্ট ওয়েব স্পেস, আমাদের থাম্ব এবং
যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেই জায়গার মধ্যে হতে পারে। ফ্যাসিভটা কোথাও হতে পারে আমাদের মিডিয়াল আলনার প্রসেস, আমাদের ফোর আর্মে যে ইঞ্জুরিটা হবে সেটা হলো ফ্যাসিভ ডিফেন্সুস। তাহলে আশা করি দেখতে পাবো, এখানে ইমেজ ছিল, আমি এগুলো সরাই দিচ্ছি, তোমরা একটু গুগল থেকে দেখে নিও। এরপর আসো চপ উন্ড বা স্প্ল্যাশ উন্ড কি, আমি কারো বডির ভিতরে একটা ড্যাগার ভিতরে কি করে দিলাম, ঢুকিয়ে দিলাম, সেটা হলো গিয়ে কি চপ উন্ড। এটা হলো শার্প কাটিং উন্ড এবং এটাতে কী হবে, হেভি ওয়েপেন ইউজ করা হবে এবং ডেপথ কী হবে, বেশি হবে। কী ব্যবহার করা হয়, এক্স ব্যবহার করা হয়, শোর্ট ব্যবহার করা হয়, নাইফ ব্যবহার করা হয়, এই জিনিসগুলো দ্বারা এই জিনিসটা করা হয়ে থাকে। এটারও একটু ছবিটা তোমরা দেখে নিবা। এরপরে আসো আমরা পরবর্তীতে যেটা দেখবো, পাঞ্চারডুন বা স্টেবুন যদি আমরা দেখতে যাই, এখানে স্টেবুন্টের ডেফিনেশনটা কি, অর্থাৎ স্টেবুনটা হলো আমি কি করলাম, এমনভাবে ফোর্সটা দিলাম, একটা ধরো তুমি চিন্তা করো একটা ড্যাগারের কী থাকে, এটা যদি একটা ড্যাগার হয়, ড্যাগারের একটা পয়েন্টেড এন্ড থাকে, অথবা তলোয়ার একটা কী থাকে, পয়েন্টেড এন্ড থাকে। ওই পয়েন্টেড এন্ডটা যদি আমি কারো বডিতে লং অ্যাক্সিস বরাবর কারো ফ্যাটের মধ্যে, চিন্তা করো কারো ফ্যাটের মধ্যে তুমি একটা কী করতেছো, ছুরি ঢুকিয়ে দিচ্ছ, তাহলে সেটাই হলো গিয়ে মূলত স্টেবুন। ঠিক আছে, পয়েন্টেড অবজেক্ট দ্বারা লং অ্যাক্সিস বরাবর যাবে। আর এখানে কী হবে, ডেপথটা অনেক বেশি হবে। এখন হলো এটা টাইপসের মধ্যে প্রথমে যেটা, সেটা হলো গিয়ে পেনিট্রেটেডটা কি, এটা হলো আমাদের ইনসাইড বডি ক্যাভিটির ভিতরে চলে গেছে। এরপরে পারপোরেটেডটা হলো গিয়ে এটাতে কি হবে, এটা হলো আমি বডির এক সাইড দিয়ে, ধরো কারো বডিতে আমি তলোয়ার ঢুকিয়ে দিলাম, এখন তলোয়ারটা যখন ঢুকাইলাম এটা ফ্যাট দিয়ে ঢুকে ফিট দিয়ে বের হয়ে গেছে, অর্থাৎ বডির এক সাইড দিয়ে ঢুকে অপর সাইড দিয়ে বের হয়ে গেছে, সেটা হলো পারপোরেটেড উন্ড। এরপরে আসো এখানে একটা বলা হলো স্টেবুনটা আমরা জেনে রাখবো, এটা অপর সাইড দিয়ে বের হয় না, বডির ভিতরে থেকে যাবে, তাহলে এটা হলো স্টেবুন। তো এ হলো গিয়ে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের উন্ডের যে জিনিসগুলো। এখানে দেখো আমাদের এই যে ছুরিটা, এটা কোথায় আছে, ছুরিটা আছে প্যাটের ভিতরে, তাহলে এটা হলো পেনিট্রেটেড উন্ড। এখন ছুরিটা যদি বেদ করে বের হয়ে যেত তাহলে সেটা হতো পারপোরেটেড উন্ড। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসো এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যাপিয়ারেন্স অফ স্টেবুন কী হতে পারে, ওয়েপন, টাইপ অফ ওয়েপন, টেপার, এই জিনিসগুলো পড়ে নিবে, এগুলো জিজ্ঞেস করতেও পারে, নাও করতে পারে, এত ইম্পর্টেন্ট না। নেক্সট আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা, সেটা হলো কনসিলড পাঞ্চার উন্ড, অর্থাৎ বডির এমন কোনো জায়গায় ইনজুরি করা হলো, এমন কোনো জায়গায় উন্ড করা হলো যেটা নর্মালি আমাদের দৃষ্টিগোচর হয় না, আমরা নর্মালি দেখতে পাই না, এবং এই যে উন্ডগুলো এগুলো নর্মালি কাউকে হোমিসাইড করার জন্য করা হয়, এবং কাদের ক্ষেত্রে করা হয়, এগুলো নর্মালি বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে করা হয়ে থাকে। এখন দেখো যেটা দেওয়া আছে, কনসিল্ড পাঞ্চার উন্ড মানে কি, এটা হলো গিয়ে প্রডিউসড বাই নিডল, নেইল অর পিন ইন দ্য কনসিল্ড বডি পার্ট, বডির কনসিল্ড পার্টে করা হয়। দে আর অলওয়েজ হোমিসাইডাল ইন নেচার, এগুলো অলওয়েজ হোমিসাইডাল হয়, এবং কাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে, কারণ বাচ্চারা তো আর বলতে পারে না। ঠিক আছে, তো দেখো অথবা কেউ একজন ঘুমে আছে, তাকে আমি মেরে ফেলতে চাই, সেক্ষেত্রে এই ধরনের জিনিস করতে পারি। কোন সাইডে, পন্টানালি অফ দ্য নিউবর্ন ইনফ্যান্ট, তারপরে মিডিয়াস ক্যান্থাস অফ দ্য আই, নেজাল অ্যাপারেটাসে, সফট ফ্যালেট ওরাল ক্যাভিটিতে, নেইফ অফ দ্য নেকে, এক্সিলাতে, এরপরে ফিমেল ব্রেস্টে, রেকটাম, ভেজাইনা, পেরিনিয়াম, এই জায়গাগুলো, এগুলো তো আর আমাদের চোখের সামনে থাকে না, এক্সপোজড না, এই জায়গাগুলো হলো কনসিল। সো এই জায়গাগুলোতে যদি ইনজুরি করে কাউকে মারার চেষ্টা করে তাহলে সেটাই হলো কনসিল্ড পাঞ্চার্ড উন্ড। তাহলে এই হলো তোমাদের এই যে আমাদের উন্ডের যে ইনজুরির যে দুইটা চ্যাপ্টার আছে, এই দুইটা চ্যাপ্টার। তো এই দুইটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, এগুলো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করলেই টিচাররা চাইলে পুরো ভাইবা শেষ করে দিতে পারে। সো আমি তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট হইলো এই চ্যাপ্টার দুইটা একটু ভালোভাবে পড়বা। ওইদিকে আমি তোমাদেরকে আরও দুইটা চ্যাপ্টারের কথা বলছিলাম, যে থ্যানাটোলজি এবং পোস্টমর্টেম চেঞ্জ, ওই দুইটা চ্যাপ্টার একটু ভালোভাবে পড়বা। এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, আমাদের ফার্স্ট টার্মের যে টপিকগুলো আছে এর মধ্যে টপিকগুলো, এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন করতেই টিচাররা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।